রাতে 10টা নাগাদ আমার দেবরকে আসামিরা উস্কানি দেয় মারামারি করার জন্য। এই জন্য আমার দেবরকে দৌড়াতে সলফা নিয়ে ফেলে আমার দেবরকে মারার জন্য হুমকি দেয়। আমার দেবর আত্মরক্ষার জন্য রিপনকে আঘাত করে। আমরা তো এইসব ঘটনা কিছু জানি না, আমরা তো বাড়িতে ছিলাম। হঠাৎ করে আমাদের গরুর ফার্ম আছে। আপনার দেবর নাম কি? আশাফুল ইসলাম। হ্যাঁ, আচ্ছা, বলেন। তো আমরা তো এই ঘটনার কোনো আগামতে কিছুই জানি না, সলফা যে কী হচ্ছে বা না হচ্ছে। তো আমাদের গরুর ফার্ম একটু দূরে, আমি বাড়ি থেকে দূরে ওখানে গরু গায়ে ধোয়াতে যাই। তো ওইখানে আমি গায়ে ধোয়াতে গেছি, ওখান থেকে হঠাৎ করে আমি বাড়িতে আসছি। এসে হঠাৎ করে আমি গেটের সামনে খালি ঢুকবো, এই অবস্থায় ওরা অস্ত্র শস্ত্র সব নিয়ে, হেলাল মিয়া, শাহিন মিয়া, আলামিন, রফিক, আনালত এবং সমস্ত আসামিরা, এরপরও আরও অজ্ঞাতনামা আরও 30-35 জন লোক এই লাঠি গান্দা দা সাফেতি এসব সব নিয়ে আমার উপরে হঠাৎ করে এসে মারাধরি শুরু করে। তা আমি কারণ জিজ্ঞেস করলাম, আমাকে কোনো কারণ বলে না। আমার কাপড় চোপড় নিয়ে টানা হেঁচড়া শুরু করে, অন্য নিয়ে আরেকখান ফেলে দেয়, যার মতো অসম্মানজনক আচরণ করে আমার সাথে। এসব বলার মতো না। আমার সারা শরীরে দিল ফুলা কাটা ছেড়ে সারাটা শরীরে আছে, এইসব দেখানোর মতো না। এক পর্যায়ে যখন আঘাত করে মাথার মধ্যে, আমি তখন হাত দিয়ে ধরতে গেলে রড দিয়ে আমাকে বাড়ি মারে, এই কারণে আমার হাতটা ভেঙে যায়। এরপরে আমার গলার একটা চেন ছিল 12 আনা করে, এই গলার চেনটা টান দিয়ে খুলে নিয়ে যায়। এরপরে আরও বাবু দিতে চাইলে আরও সবাই মিলে যখন চিৎকার চেঁচামেচি শুনে আসে, যারা ছিল সবাইকে ওরা আহত করে, একজনে হাত ভেঙে দেয়, পায়ের মধ্যে করার দিয়ে কোপ মারে। কতজন আহত হয়েছে আপনাদের? আহত হয়েছে 4-5 জনের মতো। যারা আমাকে বাঁচাতে আসে তাদেরকে আহত করে। এরপর আরও ঘরের ভিতরে আমি দৌড়াতে চলে আসলে পালাইতে চাইলে আমাদের ঘরের ভিতরে ভাঙচুর করে, ডেকোরেটরের চেয়ার এই ডেস্কি বাসন পেয়ালা ছিল, এগুলো সব ভাঙাচুরি করে এবং অনেক চেয়ার ছিল, এগুলো সবারও তুলে নিয়ে চলে যায়। এরপরে আরও 10,000 টাকার মতো মালামাল ছিল, এর মধ্যে টাকা ছিল, এই টাকাগুলো ওরা নিয়ে যায়। প্রায় 5 লক্ষ টাকার মতো নিয়ে যায়। এই 5 লক্ষ টাকার কথা মামলা করার পরে আমি জানতে পারি এটা এখানে উল্লেখ নেই। আগের দিন গরু বিক্রি করে টাকাটা আনছিল। এই টাকাটার কথা আমি জানি না, ঘরে যে ছিল। পরে আমি মামলা করে আসার পরে শুনি যে 5 লক্ষ টাকাটা ওরা থেকে নিয়ে চলে গেছে। দোকান আছে, ওখানেও ভাঙচুর করছে, এখন হুমকি দিতেছে। আমরা সব বাড়ির মধ্যে মহিলা মানুষ, আমাদের কোনো পুরুষ মানুষ নাই বা রক্ষা করার মতো কেউ নাই। আমার দেবরই একমাত্র। আমার স্বামী অতি সাধারণ সরল মানুষ, নিজের শরীরের জবাবই দিতে পারে না, মারামারি থাকে তো দূরের কথা। ওই আমাদের সংসারটাকে পরিচালনা করত। এই মুহূর্তে আমাদের জীবন অনেক বিপন্ন। আমি সরকারের কাছে প্রার্থনা করি আমাদের জীবনের নিরাপত্তা দিতে। আমার কোনো পুত্র সন্তান নেই, সেদিন যদি আমার পুত্র সন্তান থাকতো হয়তো আমাকে রক্ষা করতে পারতো। আমার দেবর থাকলে হয়তো রক্ষা করতে পারতো। তো ওকে আটকাইয়া এমন একটা জঘন্যমূলক কাজ আমার মতো মহিলার সাথে করছে। আমার এমন কোনো কথা নাই, আমি কোনো মানুষের সাথে কোনোদিন ঝগড়া করিনি, বিবাদ করিনি, কিচ্ছু করিনি, অথচ আমার উপরে শুধু হঠাৎ করে আক্রমণ করছে। আপনার বাড়িতে কি আশরাফুল আটকানোর পরে ঘটনা নাকি আগে? পরে আগে আপনার বাড়িতে আক্রমণ করছে? আচ্ছা, আশরাফুল কি ওইখানে কিভাবে গেল? সে দাউলে যে ওইখানে গেছে, এই বিষয়টা বলুন। আক্রমণ করার পর খবর পেয়ে ওকে উস্কানি দিছে, বলে আয় আমরা মারামারি করবো, আমরা লাগবো। তখন সে দৌড়ে এখানে গেছে। আরো শুনছে মহিলাদের উপর আক্রমণ হয়েছে, এই কারণে ওকে উস্কানি দিছে, আয় লাগি। ওর উপরে আগে আক্রমণ করা হয়, এই কারণে গিয়ে ও নিজের আত্মরক্ষার জন্য গিয়ে ওই মানুষটাকে ধরছে। ও এমন কোনো খারাপ মানুষ না, আমার দেবর এমন কোনো খারাপ মানুষ না। আমার 2টা কন্যা সন্তান, ওদেরকে বিয়ে শাদী থেকে শুরু করে সব কিছু ওই করে। আমার স্বামীর আর্থিক অবস্থা একটু দুর্বল, তো আজ পর্যন্ত যা লাগে সবই ওই করছে। ওদেরকে আমি ছোটবেলা থেকে নিজের হাতে পালন করছি। আমার বিয়ে হয়েছে আজকে 25 বছর। আমার বিয়ের সময় ওরা অনেক ছোট ছিল। আমার 7টা ননদ, 3টা দেবর, 2টা দেবর। ওদেরকে আমি নিজ হাতেই মানুষ করছি, বিয়ে শাদী সব আমার হাতে। আজ পর্যন্ত আমার সংসারের মধ্যে কোনো ঝগড়া ভেদাভেদ কিচ্ছু হয়নি। এই সুন্দর একটা সংসার, সচ্ছল একটা ফ্যামিলি। মূল সূত্রটা কি বলেন তো? সূত্রটা এটাই, আমাদের গরুর ফার্ম আছে, মুরগির ফার্ম আছে। তো গরুর ফার্মে যখন 2-3টা করে মানুষ থাকতো,
ওখানে উস্কানি দিয়ে দিয়ে মানুষগুলোকে রাখতে দিত না, হয়তো 7 দিন 8 দিন বলো ভালো মানুষ না, ও খাওয়ান দিব না, ও বেতন দিব না, এইভাবে বলে বলে মানুষগুলোকে নিয়ে যেত। গরুর খামার আমাদের মানুষই থাকতে পারতো না। আমাদের 100টার মতো গরু ছিল, তো 100টা গরু তো মানুষ ছাড়া লালন পালন করা সম্ভব না। তো যখনই মানুষ আনতো, এই দেশের থেকে মানুষ তো রাখতে পারতোই না। যখন ময়মনসিংহ থেকে মানুষ আনতো, এই ময়মনসিংহ থেকে পাবনাতে মানুষগুলো আনলো, সে উস্কানি দিয়ে কি করতো, ওর খামারে নিয়ে কাজ করাইতো, ওর নামে বদনামি করে। তা আমি মহিলা মানুষের ওই সময় 20টা 22টা করে গাইতে হইতাম। মাসের পর মাসে মানুষগুলোকে আসলেই ভাগাই দিত, মাস আসলেই ভাগাই দিত। আচ্ছা, এটা আমাদের বলে ওই সময় কোনো প্রতিবাদ করেনি, কিচ্ছু বলেনি। এমন করতে করতে 4-5 বছর। এখন আবার সে আমাদের বলতে বুদ্ধি দিছে মুরগি খামার দিতে। এই 100 কোটি টাকা খামার ভেঙে ওর প্ররোচনায় মুরগির খামার দিছে। দেওয়ার পরে এই মুরগির খামারের মধ্যেও এমন লোক আনলে কি করতো, লোকগুলো আবার নিয়ে যেত। তা আমার দেব সরল মানুষ ছিল, ও যে যেমনি যেমনি বুদ্ধি দিছে, হয়তো এটা ভালো হবে এই জন্য মুরগির খামারটা দিছিল। এই 100 কোটি টাকা গরুর খামার বিক্রি করে শেষ করবো। তো সরল মনে যখন দেখে যে মুরগির খামারের বাচ্চাগুলো মানুষ ছাড়া নিজেদের সহযোগিতায়, আমরা সবাই মিলে সহযোগিতার কারণে মুরগির বাচ্চাগুলো টিকে গেছে, ডিম পাড়া শুরু করছে, ওই সময় আর সহ্য হয়েছে না, সরাসরি বলে আমার সাথে আয় লাগবি নি। তো এমন করতে ঝগড়াটার সূচনা হয়েছে। সূচনা হওয়ার পরে গ্রামবাসীরা মেল বসছে। মেল বসার পরে আপনার একটা সমস্যার সমাধানের শেষ পর্যায়ে আপনার ওই সিজন মিয়ার বাড়ি, রিপন, আলামিন, এরা সবাই গর্জে উঠছে, বলে আমরা এই বিচার মানি না, আমাদের সাথে লাগতে হলে তোরা পুরুষ হলে আমাদের সাথে লাগ, আমি একলাই 5 জন রাখতে পারি। তো এই কথা শুনলে যে কোনো পুরুষ মানুষই তো নিশ্চিত শরীরের মধ্যে লাগবে। তো এই অবস্থায় ঝগড়াঝাটি হয় সূত্রপাত এখান থেকে। এরপরে এই 12 তারিখে এই ঘটনাটা ঘটে। এর মধ্যে আমরা বাড়িতে থাকতে পারতেছি না, বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারতেছে না, আমি চিকিৎসার জন্য যাইতে পারিনি কুমিল্লা। এরপরে আমাদেরকে ওই খামারের লোকজনকে আপনারা হুমকি দিতেছে, খামার ছেড়ে চলে যেত, খামারে কাজ করতে পারবো না, তোরা মারবো, লুট করবো, এসব নানা ধরনের হুমকি দিতেছে। আমি সরকারের কাছে এতটুকুই আবেদন করি আমাদের জীবনের নিরাপত্তা দিতে। আমরা সব ঘরের মধ্যে মহিলা, আমাদের একটা ছেলে সন্তান নেই ঘরের ভিতরে, আমরা 10 থেকে 12 জন মহিলা, আমাদের জীবনটা অতি সংকটে আছে। আমি সরকারের কাছে আবেদন করি, শুধু একতরফা একটা বিচার দেখে, একটা ছবি দেখে, একটা লাইভ দেখে আপনারা বিচার করবেন না, আরো দেখে বিচার করেন। এখন আমরা বাইরে হতে পারতেছি না, খুনের হুমকি দিতেছে। একটা বাচ্চা দোকানে একটা কোনো বিস্কিট, চানাচুর এসব কিছুই আনতে পারতেছে না, ওরা ওই রাস্তার সামনে দাঁড়ায় থেকে হুমকি দেয়, ডাকে লাঠি নিয়ে। এমনকি পুলিশ পরশুদিন ইনকোয়ারি করতে আসছে, পুলিশ যাওয়ার সাথে সাথে ওরা আমাদেরকে আবার মারার জন্য দৌড়ে আসছে। আমি সঠিক বিচার চাই আপনাদের। দাওড়া কে কমলিস আপনাকে? আপনার বাড়িতে নাকি রাস্তায়? না, রাস্তা না, আমার গেটটা না, গেটের ভিতরে। কেউ নাই স্যার, গেলেই ভিড়ে রাখা হলো। আমাদের যাই 2-1 ব্যক্তি গোষ্ঠী আছে, তাহলে ওই পাশে এখানে আমরা একা, এত বড় একটা মার্চ হইল, এত একটা ঘটনা হইলো, একটা লোক কেউ আসে না, আমাদের কেউ নাই, কি আসবে এই হইল কথা। আর এই যে এসআই সাহেব যে বললো যে তারা ঘরে বসে গেছে, ঘরে বসে থাকলাম কেন? আমাদের যে মাতা যে দরিদ্র সেই আমার ভাই, আমাদের একটা শাসন নাই, একটা স্বাস্থ্য ভাই নাই, কেউ নাই, মামা তো ভাই নেই। আর আমরা কিন্তু অ্যাকচুয়ালি আল্লাহর কসম আমরা এই জায়গায় যাইতে পারি না, এদের বয়ে আমার ভাই যাইতে পারি না, আমরা একটাই ভাই। কি করে? হ্যাঁ, এরা কি করে? হেরা কয় তোরা আয় লাড়ি বান্ধা নিয়ে আসে, এমনি মতো কি করে আয় তোর বাপ দেয় কি দেয়? এক এক সময় এক এক দল চেঞ্জ করে আসে, যে ক্ষমতায় যায় ওই দলে। হ্যাঁ, এখন কোন দল করে, কার দল করে? হেরা তো সবাই শাহিনের পক্ষ শাহিন হলো আসল। না, যখন আওয়ামী লীগ তখন আওয়ামী লীগ, যখন বিএনপি কি করে? শাহিনের মুরগির ফার্ম, এখানে ব্যবসা কোন দল করে? দলীয় ভাবে বলে যখন যেটা সুবিধা আগে আওয়ামী লীগ করছিল, এখন বিএনপি। যখন যেটা তখন এটা। তবে স্যার যাই হোক, তারা নির্যাতনে আমরা স্যার থাকতে পারি, কারণ আমাদের কেউ নেই। দেন ওই দিনে আমাদের এসআই সাহেব আসছে ইয়ার জন্য, ইনকোয়ারির জন্য, তো দেখেন আমরাই থাকি, আমরা দিয়ে একটা কথা বলবো, তখন হেরা এসে কথা কয়, আমাদের একজনে বলে যে একটা কথা বেশি করলে অস্তিত্ব থাকবো না,
যা হয়েছে তাই বলছে। কে বলছে? এটা বলছে স্বাধীনের মেয়ের জামাই অন্য গ্রাম তাই ফ্যামিলিতে এসে বলছে। তখন আমরা বলছি আমাদের যা হয়েছে আমরা তা বলবো, বেশি তুমি কোনো প্রশ্নই আসে না। তারপরে কাদিরের বউ উনি আমাকে বলছে যে একটা কথা বেশি কইলে বাইরে কিন্তু ফুরাইলাম না, বাড়ির কোনো অস্তিত্ব থাকবে না। আর তোরা পায়খানার সাইডে ভাড়া দিয়া নিজেরা জ্বলিয়ে ফিরে যাইছে, তোকে একবারে জ্বালাইলাম, শুধু বাইরে রাখছি। তাহলে স্যার আমাদের তো আর কেউ নাই, তখন কিন্তু উনি আসার কথা না। এটা এসআই সাহেব নিজে দেখছে, আমি বলছি স্যার এরা আসা। আর এসআই আমাদেরকে প্রশ্ন করছে যখন এই লুটটা হইলে আমরা বললাম না কেন, তখন তো আমরা সবাই ভাবছে যখন এই লুটটা করে তখন আমাদের ওই পাড়ার হেরা আমার দুটা ভাই বোন নিয়ে গেছে। আমার আম্মারে একজনে যখন রান্নাটা দেওয়া করছে, আমার আম্মারে হেরাই লোকজন নিয়ে এদের ঘরে রাখছে, আর আমার বাবিরও তো এইখানে ফিরেছে। বুঝছেন? তাহলে আমাদের তো কেউ নাই আছে যে জানিয়ে দেখাইবো। আর যে একটা লোক শুধু একটা বাইরে হইলো এমন অবস্থা দেখে কিন্তু হ্যাঁ দৌড়ে গেছে, নাইলে গেল না। ওরাই সে দেখছে, দেখে হ্যাঁ পিছিয়ে করেছে। এটা তাদের হয়তো একটা চাল, নাইলে হেরানো আছে, হেরে দিয়ে হেরে দিচ্ছে। বুঝছেন? এই আমার ভাই ওই পারে চলে গেছে, বলবো না আমার ভাই কাজটা ভালো করছে। ভাই যদি ওইখানে গেছে খারাপই করছে, ভাইয়ের খারাপটা আমরা স্বীকার করি। আমরা আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, আইনকে শ্রদ্ধা করি। আইন এখন যা করে তাতেই আমরা খুশি। তবে তাদের অত্যাচারে যে আমরা থাকতে পারি না, আমরা স্বাধীন দেশের মানুষ, আমাদের কেউ নাই, এই জন্য আমরা থাকতে পারি না। শুধু তাকে আয় আয় তাহলে স্যারের সামনে কীভাবে আমাদের হুমকি দেয়? একটা কথা বেশি কিছু আমরা মহিলারা মারধর কইরা নির্যাতন কইরা আমরা ঘরে 10 বুড়ি স্বর্ণ লইয়া গেছে গা, আমরা সব কিছু লইয়া গেছে গা, আমরা কোনো নাই, সব মহিলার শরীরে হাত তুলছে। পয়সা সব লয়ে গেছে, গয়না গাড়ি 10 বুড়ি স্বর্ণ নিছে। আমরা দোকান টোকান সব পাইন গেলাইছে, আমরা কেটনি দোকান ক্যাশ ম্যাশ সব লুট করে লয়ে গেছে গা, কোনো নাই, সব নিছে গা ঘরে। সব লয়ে গেছে গা, টেবিল চেয়ার সব লুট করে নিছে, আপনার সব ভালো হয়েছে, সব পাংশ করে নিছে। গুল্লি না তো যে দিদি আগো তুই দিদি গুল্লি মারে ওই 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 মেঞ্জালি টেম্পে খায় লাইলো ও বাবা রেডা আরে না তো মানে ডাক দে কি রাতে এক মিনিট কি ব্যাগটা বানালি এক মিনিট এই দিদি চাই কে আমি একটা বের হালা কই না হালা ও বুঝলি